স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মাগুরায় চিরনিদ্রায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু, অভিযুক্তের বাড়িতে জনতার আগুন। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ঢাকায় বিক্ষোভ, ১ সপ্তাহের মধ্যে বিচার কাজ শুরু হচ্ছে। ১২-১৩ জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি ৭ দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ২য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে ২ দফা জানাজা শেষে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। জানাজায় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বিক্ষুব্ধ জনতা রাতে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে আগুন দিয়েছে। ওই বাড়িতেই শিশুটি ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে বৃহস্পতিবার সামরিক হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে মাগুরায় নেওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে হেলিকপ্টারটি মাগুরায় স্টেডিয়ামে অবতরণ করে। স্থানীয়রা অপেক্ষায় ছিলেন হতভাগ্য শিশুটির জন্য। কফিনের সঙ্গে হেলিকপ্টারে শিশুটির মা এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার মাগুরায় যান। গুরুত্বের সাথে দেখছে, কারণ দেশে এরকম ছোট্ট বাচ্চা একটা ধর্ষণ হওয়া, এটা মেনে নেওয়া যায়। প্রায় একই সময় আলাদা একটি হেলিকপ্টারে মাগুরায় যান জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম এবং খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে শিশুটির মরদেহ শহরের নোমানী ময়দানে নেওয়া হয়। এ সময় সেখানে শোকের ছায়া নেমে আসে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রত্যাশা করব এই ৯০ দিনের মধ্যেই এই ধর্ষক এবং খুনিদের যথাযথ এবং সর্বোচ্চ যে শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এবং যাতে করে এই ধরনের ঘৃণ্য এবং অপ্রত্যাশিত ঘটনার আর কোনো ধরনের পুনরাবৃত্তি বাংলাদেশের কোনো প্রান্তেই না ঘটে। এশার নামাজের পর শ্রীপুর উপজেলার সোনাকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়ির গোরস্থানে শিশুটিকে দাফন করা হয়। এদিকে ৮ বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখের বাড়িতে রাতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। রাত ৮:45টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে বেড়াতে গিয়ে ৫ মার্চ ছোট্ট ওই শিশুটি ধর্ষণের শিকার হয়। এর আগে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকালে মাগুরা সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও স্থানীয়রা। দীপ্ত বার্তাকক্ষ। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির মৃত্যুতে কাঁদছে দেশ, শোকে বিহ্বল গোটা জাতি। চলছে প্রতিবাদের ঝড়। শিশুটির মৃত্যুতে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের উদ্যোগে গায়েবানা জানাজা ও কফিন মিছিল হয়। সেখানে সকল ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি ওঠে। সব প্রার্থনা, সব চিকিৎসাকে ব্যর্থ করে দিয়ে পরলোকে পাড়ি জমালো শিশু আসিয়া। নিষ্ঠুরতার চূড়ান্ত ভুক্তভোগী ৮ বছরের শিশু আসিয়া ৮ দিন লড়াই চালিয়ে বুধবার দুপুর ১টার দিকে হার মানে মৃত্যুর কাছে। এরপর মাগুরায় নেয়ার উদ্দেশ্যে ঢাকার সিএমএইচ থেকে বের করে নিয়ে আসা হয় মরদেহ। ধর্ষণের মতো বর্বর ঘটনায় শিশুটির মৃত্যু নাড়িয়ে দিয়েছে জাতির বিবেককে। প্রতিবাদের ঢেউ উঠেছে দেশ জুড়ে। ধর্ষণ বিরোধী মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিশু আসিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তার এই মৃত্যু জাতিকে যে ঐক্যবদ্ধ করেছে, এই একতা আমাদের এই ক্রান্তিকালে একান্তই প্রয়োজন। আর কোনো শিশু যেন এভাবে হারিয়ে না যায়। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক, এবং যে উদ্যোগ আমরা দেরিতে হলেও এখন নিয়েছি সেটি পূর্ণ সফলতা পাক সবার সহযোগিতা নিয়ে। এরপর কফিন নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে আসেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর অনুষ্ঠান শেষ হয়। এ সময় দ্রুত ও জনসম্মুখে ধর্ষকের বিচারের দাবি তোলেন শিক্ষার্থীরা। আমরা তাদের
ফাঁসি দেখতে চাই। 7টা দিন হাসপাতালে প্রাণের জন্য লড়াই করেছে। ওই লড়াইটাই সে জিততে পারে নাই, সে মারা গেছে। কিন্তু ওই মারা যাওয়ার পরে তার যে লড়াইয়ের যে ভার, ওই ভারটা এসে পড়েছে আমাদের ঘাড়ে। আমাদের নিজেদের নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়িয়ে যে বিচার চাইতে হচ্ছে, 2025 সালে এসেও আমাদের কেন রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে হবে? আমরা চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কোনো পপুলিজমের পথে না হেঁটে এখানে প্রপারলি এখানে ধর্ষণ এবং যৌন নিপীড়ন বিরোধী যত আইনগুলো আছে সেগুলো সংস্কার করুক। শিশু আসিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেন। তিনি আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেন। এছাড়া বিএনপি, জামায়াত ও নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা এই ঘটনার তীব্র নিন্দা জানান। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানিয়ে বলেন, বিচার দ্রুত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আজকেই পোস্টমর্টেম রিপোর্ট হবে, ডিএনএ রিপোর্ট, এটা একটা প্রক্রিয়া থাকে। আমরা আশা করছি আগামী 5 দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে সৌদি আরব কোনো টাকা দেয়নি। এসব মসজিদ হয়েছিল জনগণের টাকায়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে প্রাণ হারানো 8 বছরের শিশুটির কথাও আলোচনায় এসেছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন, উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে, এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। তিনি জানান, 6টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। 6 কমিশন অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে, অ্যারাউন্ড 2000। তার মধ্যে কিছু কিছু রিকমেন্ডেশন আছে যেটা আসলে খুব মানে ওইটার জন্য পলিটিক্যাল আসলে ডায়ালগের কোনো দরকার নাই। গত সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট, সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এখানে সৌদির কোনো, এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। তিনি জানান, একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে 26 মার্চ 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ওই সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। 26 তারিখে চায়না যাচ্ছেন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার আশুলিয়ায় আলাদা ধর্ষণের অভিযোগে 2 সৎ বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে সৎ বাবা শাবলু মাতব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, 14 বছর বয়সী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শাবলুকে বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন গার্মেন্টস কর্মী। অন্যদিকে নবীনগর এলাকায় 3য় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরেক সৎ বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বিকেল 5টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ঢাকায় পৌঁছানোর পর গুতেরেসকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের মহাসচিব। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন ও 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নেবেন আন্তোনিও গুতেরেস। ইফতারে প্রধান উপদেষ্টাও যোগ দেবেন। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা এবং 10ম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 2014 সালের 9 মার্চ থেকে তারা এই সুযোগ সুবিধা পাবেন। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা ও বেতন গ্রেড পরিবর্তনের দাবি দীর্ঘদিনের। এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 2019 সালের 25 ফেব্রুয়ারি প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করার পাশাপাশি তাদেরকে গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেয়, যা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকরের কথা বলা হয়। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করে। 2022 সালের 6 ফেব্রুয়ারি তা খারিজ করে দেয় তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, কিন্তু তা চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আবেদন নিষ্পত্তি করে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। আপিল বিভাগের রায়ের ফলে দেশের 30,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা 10ম গ্রেডে বেতন ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। যেহেতু আদালতেও সরকার সহায়তার হাত বাড়িয়েছে, সেহেতু কর্মরত 30,000 শিক্ষক, প্রধান শিক্ষক সবাই এই রায় বাস্তবায়নের তারিখ থেকে, অর্থাৎ আমরা যেটা চেয়েছি 2014 সালের 9/3/2014 সাল থেকে চেয়েছি আমরা, সেটার থেকে আশা করি ইনশাল্লাহ তারা এই দুটো বেনিফিট পাবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। রাজধানীর বিপণী বিতনগুলোয় এখন ক্রেতাদের আনাগোনা। হরেক পোশাকের মধ্যে অনেকেই বেছে নিচ্ছেন দেশীয় ব্র্যান্ডের 3 পিস, শাড়ি ও পাঞ্জাবি। কারো পছন্দ কম্বো ড্রেস। ঈদকে ঘিরে যে যার স্বাদ ও সাধ্যমতো পোশাক বেছে নিচ্ছেন। অনেকেরই পছন্দ দেশীয় ব্র্যান্ডের পোশাক, তাই দেশীয় ফ্যাশন হাউসগুলোতে দেখা যায় বেশ ভিড়। আমি এখানে যে শপিং করতে এসেছি, এখন কিনে সুতিটাই গরমের মধ্যে নিতে চাচ্ছি, ওই সিল্ক টিল্ক ওইগুলির মধ্যে যাইতে চাচ্ছি না। 3 পিসগুলো বেচা হচ্ছে, বিক্রয় হচ্ছে 1 পিস 2 পিস 3 পিসগুলো। সুতিটা খুঁজে, বেশিরভাগই সুতির কাপড় খুঁজে। বাহারি পোশাকের পাশাপাশি অফার এবং মূল্য ছাড়ে চলছে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা। আমাদের কাছে 1 পিস আছে, 2 পিস আছে, 3 পিস আছে, সবকিছুই বেসিক্যালি কটনের উপর ভিত্তি করে করা হয়েছে এই সামারকে টার্গেট করে। ড্রেসটার যেতটুকু দাম দরকার তার তুলনায় একটু বেশি মনে হচ্ছে আর কি। এমনি কটনের মধ্যেই দেখছি, গরমের মধ্যে যেন একটু কমফোর্টেবল ফিল করতে পারি। বেশিরভাগই এখন এই তারিখের সময় কটনের মধ্যে চলতেছে। যারা সপরিবারে একই ডিজাইনের পোশাকে সাজতে পছন্দ করেন তাদের জন্যও রয়েছে কম্বো ড্রেস। আমার ছোট বেবি আছে, তো আমি একটু কমফোর্টেবলের মধ্যে সুতির মধ্যেই দেখছি, সিল্ক দেখছি না। ওভারঅল দামটা একটু বেশি আগের বারের তুলনায়। ইনশাল্লাহ আশা করছি সামনে আরও চাহিদা বাড়বে, আর আমরাও ওইরকম চাহিদা অনুযায়ী প্রোডাক্ট আনতে পারব। ফ্যাশন হাউসগুলোতে এরই মধ্যে ঈদ কালেকশন পৌঁছালেও 15 রমজানের পর ক্রেতাদের আনাগোনা আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন ও শাহবাগ মোড় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টো রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। আগামী 18 মার্চের মধ্যে এনআইডি সেবা ইসিতে রাখার ব্যাপারে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। অন্যথায় 19 মার্চ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকা সহ মাঠ পর্যায়ে কর্মবিরতি পালন করা হবে। আজ মানববন্ধনে এসব কথা জানান ইসির কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি সিভিল রেজিস্ট্রেশন 2025 নামে একটি অধ্যাদেশ করার উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ বা এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সেবা নিয়ে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার করার কথা ভাবছে সরকার। এর প্রতিবাদে গত কয়েকদিন থেকে ক্ষোভ জানিয়ে আসছে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনের রাস্তায় নামেন তারা। এনআইডি সেবা বন্ধ রেখে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা মানববন্ধন করেন। আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তষ্টপ না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে এটা। আরেকটা বিষয় হলো, আপনারা জানেন যেহেতু ভোটার তালিকার ভোটার ডাটাবেসটি তৈরি করা হচ্ছে, এটাকে যদি ভাগ করা হয় তা নিশ্চিত করেই ভোটার তালিকা এবং এর দুটি ক্ষতিগ্রস্ত হবে এবং দুটির মৃত্যুবরণ করতে পারে। বিক্ষুব্ধ কর্মচারীরা দাবি করেন, সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি, এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে, সুতরাং আমরা 9টা থেকে 12টা পর্যন্ত অর্ধ দিবস অপারেশনাল হল করব। পরে এ বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশন সচিব। এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে বা থাকা উচিত। যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে এবং সেই কারণেই আমরা এই কথাটাই বারবার করে বলছি যে এটা কাম্য। এনআইডি সেবা স্থানান্তরিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নে সচিব জানান, এখনই এটা নিয়ে মন্তব্য করার সময় আসেনি। প্রশ্নটা আমার কাছে এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। অপহরণের 18 দিন পরও বাড়ি ফেরেনি ঠাকুরগাঁয়ের কলেজ পড়ুয়া ছাত্র মিলন হাসান। এরই মধ্যে মিলনের পরিবারের কাছ থেকে মুক্তিপণের 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে অপহরণকারীরা। এমনই অভিযোগ পরিবারের। গত 22 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল কলেজের পেছন থেকে মিলনকে অপহরণ করে একটি চক্র। মুঠোফোনে তার পরিবারের সঙ্গে কথা হয় 25 লাখ টাকার বিনিময়ে মিলনকে ফিরিয়ে দেবে চক্রটি। 9 মার্চ রাতে চলন্ত ট্রেন থেকে 25 লাখ টাকার ব্যাগ ট্রেনের বাইরে ফেলে দিতে বলে তারা এবং টাকা পাওয়া মাত্র দিনাজপুর রেলওয়ে স্টেশনে মিলনকে রেখে যাবে বলে জানায় অপহরণকারীরা। কিন্তু 25 লাখ টাকা পেয়েও মিলনকে ফেরত দেয়নি তারা। দরজা থেকে ব্যাগটা নিয়ে হাতে ধরে থাকেন, ঠিক আছে, লাইনে থাকেন, আমি যেখানে বলবো ওখানে দিবেন। আচ্ছা ঠিক আছে। পশ্চিম পাশে আছেন তো না? হ্যাঁ পশ্চিম পাশে। ফেলাই দেন, ফেলাই দেন, ফেলাই দেন। কোথায় ফেলাইছেন আপনি? ওই যেখানে ফেলা দিতে বলছেন ওইখানে ফেলা দিচ্ছি। এই ছাড়গুলোর কাছে? হ্যাঁ ব্যাগে, সাদা ব্যাগ। আমি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম, আমি কোনো সহযোগিতা পাই নাই। আমাকে ওই কিডন্যাপকারী বলে যে আপনি টাকা দিয়ে দেন, আমি আপনার ছেলেকে বাহির করে দিব। এরপরে আমি ট্রেনে চড়ে টাকা দিয়ে দিলাম, কিন্তু আমাকে বললো ফোন করে যে দিনাজপুরে যান, আপনার ছেলে তাড়াতাড়ি যান, ওখানে ছেলে পেয়ে যাবেন। আমরা এখন মাইক্রো নিয়ে গেলাম, ওখানে যা দেখছি গোটা 8টা দেখছি ছেলে পাওয়া যায় নাই। এ ব্যাপারে পুলিশের কাছ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ করেছে মিলনের পরিবার। তবে পুলিশ জানিয়েছে অপহরণের ঘটনা জানার পর থেকেই চক্রটিকে ধরতে কাজ করছে তারা। এবং ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারলাম ডিবি টিম সার্বক্ষণিক কাজ করতেছে এবং অনেকখানি এগিয়ে গেছে। কিন্তু তারা যে মুক্তিপণের 25 লক্ষ টাকা দিয়েছে বা দেওয়ার আগে আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা করেছে বা আমাদেরকে সহযোগিতা চেয়েছে, এই মর্মে কোনো তথ্য আমাদের কাছে নেই। অপহৃত মিলন হোসেন দিনাজপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। মিলনকে ফিরে পাওয়ার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পরিবার ও এলাকাবাসী। দীপ্ত, বার্তা কক্ষ। বিশ্ব কিডনি দিবস আজ। গবেষণা বলছে বাংলাদেশে প্রায় 3 কোটি 80 লাখ মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। বড়দের পাশাপাশি শিশুদেরও কিডনি জটিলতা বাড়ছে। চিকিৎসকরা বলছেন কিডনি রোগ যত তাড়াতাড়ি শনাক্ত হবে ততই মঙ্গল। নারায়ণগঞ্জের 11 বছরের এরশাদ জামিল বেশ কিছুদিন ধরেই ভর্তি রাজধানীর শিশু হাসপাতালে। 9 মাস বয়সেই কিডনি জটিলতা দেখা দেয় জামিলের। ধীরে ধীরে দুটো কিডনি বিকল হয়ে যায়। এরপর থেকেই সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে খরচ হয়েছে 60 লাখ টাকারও বেশি। অনেক টাকা খরচ, প্রায় 60-70 লাখ টাকা মতো মনে হয় আমাদের গেছে। আমরা তো আগে প্রথমে বুঝতে পারি না, আমরা গ্রিন লাইফে সম্পূর্ণ চিকিৎসা করছি আগে, তখন ওইখানে অনেক ব্যয়বহুল চিকিৎসা ছিল। 1 সপ্তাহ ভর্তি থাকলে 7 লাখ 8 লাখ টাকা এরকম বিল আসতো আমাদের।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, নেফ্রাইটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার, জন্মগত ও বংশগত কিডনি রোগ, মূত্রতন্ত্রের প্রদাহ এগুলোকেই কিডনি রোগের সাধারণ কারণ বলা হয়। তবে শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো একটু আলাদা। ইদানিং এই বছরে আমরা সবচেয়ে বেশি গ্লোমেরুলোনেফ্রাইটিস পেয়েছি, যে বাচ্চাগুলো আপনার গলা ব্যথা, জ্বর অথবা চামড়ার ইনফেকশনের পরে চামড়ার ইনফেকশনের 2 থেকে 4 সপ্তাহ অথবা গলা ব্যথা জ্বরের 1 থেকে 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে বাচ্চাগুলো নিয়ে আসতেছে কি প্রস্রাব লাল হচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, মুখ হাত পা ফুলে যাচ্ছে এবং কিছু কিছু বাচ্চা খিঁচুনি নিয়ে আসছে। তিনি জানান, যদি প্রথমেই রোগ শনাক্ত করা যায় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। যদি বেশি দিন পরে আসে তাহলে কিডনি ফেলিওর হতে পারে। আর আমরা যদি আর্লি ডিটেকশন করে ফেলি, ট্রিটমেন্ট দিয়ে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আর ডায়ালাইসিস লাগে না, তারা কিন্তু সুস্থ হয়ে যায়। এবং এই যে সুস্থ হওয়া, এই অ্যাকিউট পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে এটাকে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, এই রোগটা কিন্তু বারবার হয় না। কিডনি রোগের চিকিৎসা থাকলেও অতিরিক্ত ব্যয়ের কারণে অনেকেই বঞ্চিত হন। তাই কিডনি ডায়ালাইসিস ও চিকিৎসা খরচ কমানোর দাবি রোগী ও স্বজনদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার সংবাদ। প্রায় 2 দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই তারকার অবসরের ঘোষণায় স্মৃতিচারণ ও আবেগ ঘন বার্তা দিচ্ছেন তার সতীর্থরা। মাহমুদুল্লাহর অবসরের ঘোষণায় আবেগময় প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি স্মৃতিতে ডুব দিয়েছেন মাশরাফি, তামিম, মুশফিক, তাসকিন ও মিরাজ সহ তার নানা সময়ের সতীর্থরা। তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় নীরব ছিলেন সাকিব আল হাসান। এমনকি এক সময়ের সতীর্থ ও বন্ধু মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর নেওয়ার সময়ও চুপ থাকেন। সেই সাকিব রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবর শুনে দিলেন আবেগঘন বার্তা। নিজের ফেসবুক পেজে সাকিব লিখেন, রিয়াদের পাশে খেলা ও তার কাছ থেকে শেখা সৌভাগ্যের। রিয়াদ ছিলেন স্তম্ভ, প্রজন্মের অনুপ্রেরণা, দ্য সাইলেন্ট কিলার। একজন সদ্য সাবেক হয়েছেন রিয়াদের মতোই, আরেকজন এখন দলের অন্যতম পেসার। সেই তামিম ইকবাল ও তাসকিন আহমেদের বার্তায় উঠে এলো রিয়াদ আসলেই কতটা শক্তির আধার ছিলেন বাংলাদেশের ক্রিকেটে। আর মাশরাফি লিখেছেন, সংখ্যার সীমানা ছাড়িয়ে তুই আরো অনেক উপরে। আইসিসি টুর্নামেন্টে দেশের হয়ে সবচেয়ে বেশি 4টি সেঞ্চুরি রিয়াদের। এমন ক্যারিয়ারের ইতি টানার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ধন্যবাদ জানিয়েছেন তাকে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। ঢাকা প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক। এনামুল হকের টানা দ্বিতীয় 50-র সুবাদে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 8 উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার 3-এ উঠে এসেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত শাইনপুকুর 45 ওভার 2 বলে 161 রানে অল আউট হয়। সর্বোচ্চ 46 রান করেন জোবায়ের হোসেন। 29 রান আসে অনেক সরকারের ব্যাট থেকে। জবাবে 17 ওভার 5 বলেই জয় তুলে নেয় গাজী গ্রুপ। ওপেনিংয়ে নামা অধিনায়ক এনামুল 50 করেন মাত্র 26 বলে। এদিকে প্রথম ম্যাচে মোহামেডানকে হারিয়ে চমক দেখানো নবাগত গুলশান ক্রিকেট ক্লাব 2 ম্যাচ পর ফিরেছে জয়ের ধারায়। রূপগঞ্জ টাইগার্সকে 6 উইকেটে হারিয়েছে তারা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। মাগুরায় চিরনিদ্রায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু অভিযুক্তের বাড়িতে জনতার আগুন। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ঢাকায় বিক্ষোভ, 1 সপ্তাহের মধ্যে বিচার কাজ শুরু হচ্ছে। শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।